বাংলাদেশ সফরে আসতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। খেলাযোগকে সেটাই জানিয়েছেন ভারতীয় ফুটবল সংগঠক শতদ্রু দত্ত। তার দাবি, বাংলাদেশের অসংখ্য আর্জেন্টিনার সমর্থকের আবেগের কথা মেসি ও তার বাবা হোর্হে মেসির কাছে তুলে ধরেছেন তিনি। শুধু তাই নয়, শতদ্রুর বিশ্বাস, এবারও বিশ্বকাপ জিততে পারলে টানা তৃতীয় শিরোপার লক্ষ্যেই আরও একটি বিশ্বকাপ খেলতেই পারেন মেসি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন অর্ণব বাপি। মেসি 2011 সালের পর আবার বাংলাদেশে আসবে। মেসিকেও বলেছি, মেসির বাবাকেও বলেছি যে একটা টাইমে মেসির বাংলাদেশ যাওয়া উচিত। রোনাল্ডো যদি 42-তে খেলতে পারে, মেসিও 43-তে না খেলার তো কিছু নেই। বিশ্বকাপের ফাইনালের আগ মুহূর্তে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন, দারুণ এক উত্তেজনা। তার আগে ইউএসএ তে শতদ্রু দত্ত। সবার প্রথমেই জানতে চাইবো, ঠিক ফাইনালের আগ মুহূর্তে আসা, আসলে অনেকেই তো কথা বলছিল যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে, কোনো ধরনের বার্তা আপনার কাছে ছিল? নাহলে এরকম একটা রিস্ক আপনি কেন নিলেন ঠিক ফাইনালের আগের দিনই ইউএসএ তে আসা? দেখো, প্রায় 2-3 বছর মেসি ফ্যামিলির সঙ্গে, মেসির টিমের সঙ্গে সময় কাটিয়েছি। একটা ওদের সঙ্গে আলোচনা করে একটা কনফিডেন্স ছিল। প্লাস মেসি যেরমভাবে এই টুর্নামেন্টে নিজেকে আস্তে আস্তে করে তুলে ধরেছিল, আমার কনফিডেন্স ছিল যে এই আর্জেন্টিনা টিম ফাইনাল পর্যন্ত যাবে। বড় ম্যাচ, তো বড় ম্যাচে মেসি সবসময় ভালো খেলে। ইতিহাস বলছে মেসি বড় ম্যাচে ভালো খেলে। কি মনে হচ্ছে ফাইনাল উত্তেজনাপূর্ণ, প্রতিপক্ষ স্পেন, এই স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা আসলে কিরকম হতে পারে? হাড্ডাহাড্ডি হবে, তবে আমি আর্জেন্টিনা ফ্যান হয়ে বলছি না। আমার একটা এত বছরের ওয়ার্ল্ড কাপ দেখার এবং আর্জেন্টিনা টিমের কিছু প্লেয়ারদের ক্লোজলি নিজে দেখেছি বলে মনে হচ্ছে ফাইনালেও একটু অ্যাডভান্টেজ আর্জেন্টিনার আছে। যদি কাতার বিশ্বকাপের পর ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপও আর্জেন্টিনা জিতে যায়, মেসির হাতে ব্যাক টু ব্যাক দুইটা শিরোপা, কোনোভাবে কি আশা করা যায় 39 বছরের মেসি এর পরের বিশ্বকাপ টানা 3 বিশ্বকাপ জয়ের জন্য খেলবে? কি মনে হচ্ছে এইখানটাতে? দেখো, ইম্পসিবল কিছু নয়, কেননা মেসি এই ওয়ার্ল্ড কাপে যেরমভাবে খেলেছে, সবচেয়ে বড় কথা ও দৌড়োদৌড়ি মেপে করে, ও নিজের লিমিটেশনে খেলে ফুটবল খেলা, ও নিজেকে ভালোভাবে খুব ফিটও রেখেছে। ইউ নেভার নো, লিওনেল মেসির মতন প্লেয়ার হয়তো একটা লিমিটেড মেন্টর, লিমিটেড প্লেয়ার হিসেবেও খেলতে পারে, স্ট্র্যাটেজিক ম্যাচগুলোতে খেলতে পারে। ইউ নেভার নো, মেসি তো খুবই ফিট। রোনাল্ডো যদি 42-তে খেলতে পারে, মেসিও 43-তে না খেলার তো কিছু নেই। খুব দারুণ কিছু মুহূর্ত কিন্তু বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা তোমার কাছ থেকে পেয়েছে। এমি মার্টিনেজকে নিয়ে যাওয়া হয়েছিল এবং এশিয়াতে মেসির আশা ভারতে, অনেক চমক কিন্তু ছিল। মেসিকে নিয়ে বাংলাদেশের জন্য কোনো চমক আছে কি? দেখো, নেক্সট ইয়ারে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা আনার হাই প্রবাবিলিটি, হাই মানে খুবই হাই। এবং আমার বাংলাদেশে অনেক জানাশোনা এবং আমার পার্টনার্সরা রয়েছে, তার সঙ্গে কথা চলছে। গভর্নমেন্টের সাপোর্ট পেলে নিশ্চিত, কেন নয়, মেসি তো বাংলাদেশে যাওয়া উচিত। এবং বাংলাদেশে যেরকমভাবে ফ্যান বেস, আর্জেন্টিনার ওপর যে ভালোবাসা, মেসির ওপর যে ভালোবাসা, মেসিকেও বলেছি, মেসির বাবাকেও বলেছি যে একটা টাইমে মেসির বাংলাদেশ যাওয়া উচিত। কেননা বাংলাদেশ এটা ডিজার্ভ করে আমি মনে করি, কারণ যেহেতু আমি বাংলাদেশি ফ্যান্সদের সামনে থেকে দেখেছি। হ্যাঁ, এবং এখন বাংলাদেশ ভারতের সম্পর্কও ভালো দিকে গেছে। প্রাইম মিনিস্টারও বাংলাদেশে খুব পজিটিভ রিলেশনশিপটা মানে ফরওয়ার্ড করার জন্য। কেন যদি আবার নেক্সট টাইম ভারতে মেসি আসে, বাংলাদেশে কেন যাবেন? নিশ্চিত আমি তো একটা চেষ্টা করবো। দারুণ একটা মুহূর্ত আর্জেন্টাইন ভক্তদের জন্য, আর্জেন্টাইন সমর্থকদের জন্য। মেসি 2011 সালের পর আবার বাংলাদেশে আসবে এবং সেই বিষয়টা কিন্তু সত্য হতে পারে। শতদ্রু দত্তের মতো একজন সংগঠক বলেছেন যে কিনা তার আগেও রোনাল্ডিনহো, এবি মার্টিনেজ এবং মেসিকে ভারত সফর করে নিয়েছেন। তার মানে আশায় কিন্তু বুক বাঁধা যেতেই পারে। অর্ণব বাপি, 71, নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে। সোনালী ট্রফির স্বপ্ন ভেঙেছে, কিন্তু জার্সির ওজন কমেনি। একদিকে দেশমের 14 বছরের স্বর্ণালী যুগের শেষ 90 মিনিট, অন্যদিকে ইংল্যান্ডের 60 বছরের সেরা সমাপ্তির দরজা। মায়ামিতে রাত 3টায় ব্রোঞ্জ নয়, লড়াই কান্নাকে গর্ব বদলানোর। প্রশ্ন একটাই, সেমিফাইনালের ক্ষতকে ঢাকবে ইতিহাসের সবচেয়ে বড় গ্রেটেস্ট শো অন আর্থে কে দখল করবে সান্ত্বনার তৃতীয় স্থান? বিশ্বকাপের 103 নম্বর ম্যাচের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। ফাইনালের আলো নিউ ইয়র্কে, অথচ ভাঙা স্বপ্নের দুই মহারথী নামছে মায়ামিতে। থমাস টুখেল তো স্বীকারই করেছেন এই ম্যাচ কেউ খেলতে চায় না। ইব্রাহিমা কোনাতে আবার ব্রোঞ্জকে বলেছেন চকলেট মেডেল।
কিন্তু বিশ্বকাপের 103তম ম্যাচটি মোটেও অর্থহীন নয়। ফ্রান্সের জন্য এটি একজন কিংবদন্তির বিদায়, ইংল্যান্ডের জন্য আরও একবার নিজেদের প্রায় সফল প্রজন্ম প্রমাণের সুযোগ। স্পেনের কাছে ফ্রান্সের হারটি শুধু 2-0 গোলের ছিল না, ছিল কৌশলের কাছেও আত্মসমর্পণ। এমবাপ্পে, দেমবেলে, ওলিসেদের বিস্ফোরক আক্রমণকে 0.31 এক্সজিতে আটকে দিয়েছিল স্প্যানিশ মাঝমাঠ। বিশ্বকাপে রেকর্ডে রাখা সময়ের মধ্যে ফ্রান্সের সর্বনিম্ন। সামনে বল পৌঁছানোর পথ বন্ধ হওয়ার পর দেশমের কোনো প্ল্যান বি দেখা যায়নি। ইংল্যান্ডও রাইস অ্যান্ডারসনের প্রেসিংয়ে একই নকশা আঁকতে পারে, তাই লে ব্লুদের আবারও ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। তবে ম্যাচটির সবচেয়ে বড় ফরাসি গল্প ডাগ আউটে। জাতীয় দলের হয়ে 187তম ও শেষ ম্যাচে দাঁড়াবেন দেশম। তার 121 জয় ফ্রান্সের যে কোনো কোচের চেয়ে বেশি। 1998 অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়, 2018তে কোচ হিসেবে। ফুটবল ইতিহাসের মাত্র 3 জনের একজন তিনি। বিদায়ী কোচকে তাই চকলেট নয়, জয়ের স্বাদ উপহার দিতে চায় ফ্রান্স। ইংল্যান্ডের ক্ষতটা আরও টাটকা। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনার বিপক্ষে শেষ 30 মিনিটে তাদের বল দখল ছিল মাত্র 12%। মেসিকে বল দিয়ে রক্ষণে বসে থাকার আত্মঘাতী সিদ্ধান্তের মূল্য এনজো ফার্নান্দেজ ও লৌতারো মার্টিনেজের 2 গোল। বিশ্বকাপ নকআউটে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর দলের বিপক্ষে 7 ম্যাচ খেলে 7টিতেই হারল ইংলিশরা। ফ্রান্সের বিপক্ষে তাই টুখেলের সবচেয়ে বড় পরীক্ষা দলকে সাহসী রাখা। 2 রক্ষণেই ফাটল আছে। পিঠের চোটে ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবার খেলা প্রায় অসম্ভব। ম্যাক্সেন্স লাক্রোয়া কিংবা ইব্রাহিমা কোনাতে আসতে পারেন একাদশে। ইংল্যান্ড হারাতে পারে রিস জেমসকে, জর্ডান হেন্ডারসনও বাইরে। তবে এমবাপ্পে ফিট। ইংলিশ রক্ষণের বিপক্ষে তার গতি হতে পারে ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য। আছে ব্যক্তিগত ইতিহাসও। 8 গোলের এমবাপ্পে গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান। বিশ্বকাপে তার মোট 20 গোল, মেসির চেয়ে মাত্র একটি কম। হ্যারি কেইনের 6 গোল, বিশ্বকাপ ক্যারিয়ারে 14 রোনালদো নাজারিও থেকে একটি পিছিয়ে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে তাই কেইনের সামনেও ইতিহাস ছোঁয়ার সুযোগ। বিশ্বকাপে এটি 2 দলের চতুর্থ দেখা। 1966 ও 1982 সালে ইংল্যান্ড জিতলেও 2022 কোয়ার্টার ফাইনালে প্রতিশোধ নেয় ফ্রান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 9 দেখায় ইংল্যান্ডের জয় মাত্র একটি। অপটার প্রেডিকশনেও 90 মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 50.7%। তবে এই ম্যাচে হিসাবের চেয়ে মানসিকতাই মূল অস্ত্র। তাই প্রশ্ন একটাই, কারা আগে ভুলবে সেমিফাইনালের কান্না, আর কারা শেষ হাসিটা রেখে যাবে বিশ্বকাপের মঞ্চে। জুবায়ের নূর, 71। বাজারে হাজির নতুন ফুটবল অ্যানালিস্ট। তিনি আর কেউ নন, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তীব্র সমালোচনার মুখে পড়েছেন খোদ ইংল্যান্ড দলের জার্মান মাস্টারমাইন্ড থমাস টুখেল। দলের সেরা ফুটবলারকে আর্জেন্টিনার বিপক্ষে কেন ডিফেন্সে নামিয়ে আনা হলো, ছুড়ে দিলেন সেই প্রশ্ন। যদিও মনে করিয়ে দিয়েছেন তিনি তো আর ফুটবল এক্সপার্ট নন, আবারও আয়োজন করতে চান বিশ্বকাপ ফুটবল, তবে বিশেষ শর্তে। ডোনাল্ড ট্রাম্পের ফুটবল অ্যানালাইসিসের বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ডের কোচ টুখেল যে সমালোচনার মুখে পড়েছেন সেটা নতুন নয়। নতুন হলো এবার সমালোচক ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ। ট্রাম্প টাওয়ারে ফিফা ইভেন্টে ট্রাম্প বললেন, ইংল্যান্ডের একজন দুর্দান্ত খেলোয়াড় আছে, হ্যারি, যে ইংলিশ ফরওয়ার্ডকে হ্যারি কেইন নামেই সবাই চেনে। তার সাথে মার্কিন প্রেসিডেন্টের গলফ খেলার স্মৃতি মনে করিয়ে দিলেন সবাইকে। ট্রাম্প বলছেন, এই কেইনকে নিয়ে ইংল্যান্ডের কোচের পরিকল্পনায় গলদ ছিল, কারণ তার মতো একজন ফুটবলারকে ডিফেন্ডার বানিয়ে দেয়া হয়েছিল, যেটা মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের। অথচ থ্রি লায়নরা আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের লিড নিয়েছিল। মনে হচ্ছিল ম্যাচটা তারা জিততে যাচ্ছে মেসিদের বিপক্ষে। ট্রাম্পের মত আরেকটু অ্যাটাকিং মুডে খেলতেই পারত ইংল্যান্ড। 55 মিনিটে গর্ডনের গোলে ইংলিশরা এগিয়ে গিয়েছিল। তারপর টুখেল 3 জন সাবস্টিটিউট নামালেন ডিফেন্স আরো শক্ত করতে। কেইন মাঠে থেকেও আর্জেন্টিনার বক্সে একটা টাচও করেননি। তার কাজ ছিল বল ক্লিয়ার করা। এই সময় তিনি শট ব্লক করলেন, এরিয়াল ডুয়েলও লড়লেন। 85 মিনিটে সমতা। স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার উইনিং গোল। ইংল্যান্ড 2-1 গোলে হারল। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ইস্যুটি এসেছে থমাস টুখেলের প্রেস কনফারেন্সেও। জার্মান কোচ জবাব দিলেন নিজের মতো করে। সাংবাদিক ট্রাম্পের মন্তব্য তুলে ধরতেই টুখেল বললেন, আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী হিসেবে ব্যবহার করছেন? তারপর নিজেকে ডিফেন্ড করতে বললেন, ইংল্যান্ড দলটাকে মনে হচ্ছিল অনেক বেশি প্যাসিভ হয়ে যাচ্ছে। তাদের সাহায্য করতেই অমন পরিকল্পনার দিকে গিয়েছেন ম্যানেজার, যেটা কাজ করেনি শেষ পর্যন্ত। তবে দিন শেষে যেহেতু হ্যারি কেইনরা আর্জেন্টিনাকে হারাতে পারেনি, লিওনেল মেসিরা ওদের হারিয়েই ফাইনালে চলে গেছে। অথচ ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথমে লিড নিয়ে দীর্ঘ 60 বছর পর বিশ্বকাপের ফাইনালে যেতে পারত, সেটা মিস করার দায়িত্ব টুখেলকে নিতেই হবে। কিন্তু ট্রাম্পের পয়েন্টটা ফেলা নয়। কেইনের ব্যাপারটা শুধু যে এই ম্যাচের সমস্যা তা নয়। 121 ক্যাপের ক্যারিয়ারে প্রশ্নটা বারবারই উঠেছে। তিনি ডিপে ডিফেন্সে নামেন, বল পান মিডফিল্ডে, বিল্ড আপে অংশ নেন, লং পাস দেন। হালান্ডের মতো একেবারে সামনে থাকেন না। এই ম্যাচে আর্জেন্টিনার বক্সে তার একটা টাচও ছিল না। আর্জেন্টিনার গোলে পিছিয়ে যাওয়ার আগে একটা মুভমেন্ট ছিল বলার মতো। গর্ডনের গোলের বিল্ড আপে কেইন নিজের হাফে রিস জেমসের কাছ থেকে বল নিয়েছিলেন। নিজেদের ভেতরে এত নিচে থেকে বল নেওয়াটাই কেইনের প্লেইং স্টাইল। ভালো দিকটা হলো দল এগিয়ে ছিল, খারাপ দিকটা হলো এটাই তার পুরো ম্যাচের সামারি। ওদিকে ট্রাম্পের আরেকটা কথা নিয়ে বেশ নাড়াচাড়া হচ্ছে। তিনি আরও একবার ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চান, তবে সেটা কানাডা আর মেক্সিকোকে ছাড়া। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো অবশ্য বলেছেন চায়নাও বিশ্বকাপের একটা পসিবল ডেস্টিনেশন হতে পারে। আর ট্রাম্পের তাতে আপত্তিও নেই। প্লেয়াররা টুর্নামেন্টের মাঝপথে ছোটখাটো ফ্লাইট পেয়ে যাবে, যেটা ওদের ভালোই লাগবে। ফিফা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েই এসব কথা বলেছেন ট্রাম্প। বিশ্বকাপকে পর্দার পেছনে কে নিয়ন্ত্রণ করছেন, সেই প্রশ্নটা আর একটু জোরালো হচ্ছে এসবে। আর টুখেল ফাইনালে নেই, ট্রাম্প মঞ্চে আছেন। কেইন হয়তো আবার যাবেন গলফ কোর্সে। আর হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে চায়নার সবচেয়ে কম সময়ের ফ্লাইটটা হবে লস অ্যাঞ্জেলস থেকে বেইজিং এর। সময় লাগবে প্রায় 13 ঘন্টা যদি আপনি নন স্টপ এয়ারলাইন্স বাছাই করেন। খালিদ জামিল, একাত্তর। বিশ্বকাপের রানার্স আপকে কেউ মনে রাখে না, কিন্তু 2014 সালে মারাকানার সেই রাতের কষ্ট ভুলতেও পারে না কোনো আর্জেন্টাইন। ব্রাজিলের মাটিতে থাকা হাজারো আর্জেন্টাইন এবার অপেক্ষায় মেসিদের নতুন ইতিহাসে। তাদের বিশ্বাস স্পেনকে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স হয়েই ফিরবে লিওরা, মুছে দেবে মারাকানার কান্না। ব্রাজিলের রিও থেকে সেই গল্পই থাকছে হাসান সজীবের রিপোর্টে। নীল সমুদ্র, নীল আকাশ আর এই বাতাসে লুকিয়ে আছে ফুটবলের হাজারো গল্প। দাঁড়িয়েছি ব্রাজিলের ঐতিহাসিক রিও ডি জেনেইরোর কোপাকাবানা বিচে। 2014 সালে রিওর এই শহরে মারাকানা স্টেডিয়ামে আর্জেন্টিনা জার্মানির কাছে শেষ সময় বিশ্বকাপের ফাইনাল হেরেছিল। যে গল্প, যে সময়টা এখন আর ভুলেও মনে করতে চায় না কোনো আর্জেন্টাইন, কারণ এখনো বুকের বাপাশে তাদের ব্যথা অনুভব হয়। অনেকেই প্রশ্ন করতে পারেন ব্রাজিলের মাটিতে এত আর্জেন্টাইন কি করে। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা একটা পর্যটন এলাকা। এখানে তো অনেকে ঘুরতে আসেন ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই যে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এই সৌন্দর্যটা এই আর্জেন্টাইনদের কাছে আরো বেশি সুন্দর হয়ে উঠবে যখন আর্জেন্টিনা আরো একটা বিশ্বকাপ জিতবে। আর যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরটা হচ্ছে, যেহেতু লাতিন আমেরিকার দেশ, তাই অনেকেই ব্রাজিলের মাটিতে ব্যবসা করে থাকেন, চাকরি করে থাকেন। তারা তাকিয়ে আছেন কখন ম্যাচ শুরু হবে এবং তাদের প্রত্যাশা কি জানেন তো নিশ্চয়ই। তারা বলছেন যে নিঃসন্দেহে স্পেনকে একেবারে উড়িয়ে দিবে লিওনেল মেসি। বয়সটা হয়তো বা মেসির 39-এ ঠেকেছে, কিন্তু মেসির যে ছাঁচ সেটা যেন সেই যে শুরুতে যেমনটা ছিল তেমনটা এখনো রয়ে গেছে। For me, Argentina 2, Spain 1 or I think it will be Argentina 2 and Spain 1. Argentina 2, Spain 0. জিরো। To Messi and Lautaro Martinez. আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আর্জেন্টাইন, কিন্তু এই ব্রাজিলে তারা ব্যবসা করছেন। আর তার হাতে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি যে মাতে পান করেন সেটা। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। 3 for Argentina or 2 or Spain. My prediction is Argentina 2, Spain 1. 2014 সালে জার্মানির কাছে যদি আর্জেন্টিনা না হারতো তাহলে আজকে হয়তোবা আর্জেন্টিনা 5টা বিশ্বকাপের জন্য লড়তো। এটাই বিশ্বাস করেন আর্জেন্টাইনরা। যদিও সেই সব সমীকরণ বা হিসাব নিকাশ করে লাভ নাই। এখন তাদের মূল ফোকাস কিভাবে স্পেনকে মাটিতে নামানো যায়। With the goal of Mario Götze. I don't remember that. Yes, but now we are the actual champions and we are going for the second one. রিওর সমুদ্রের এই গর্জনটা যেন আর্জেন্টিনার হুঙ্কার দিচ্ছে স্পেনকে। আর্জেন্টিনা এই রিওতে ইতিহাস গড়তে পারেনি 2014 সালে। তবে এখানকার যত আর্জেন্টাইন আছেন তারা বিশ্বাস করেন খেলাটা আমেরিকাতে হলেও এখানে যারা ব্রাজিলিয়ান রয়েছেন তাদের মুখ বন্ধ করতে এবং ইতিহাসকে আরো একটু সমৃদ্ধ করতে আর্জেন্টিনা প্রস্তুত। এবং লিওনেল মেসির হাতে আরেকটা বিশ্বকাপ উঠতেই যাচ্ছে, সেই বিশ্বাসটা তারা করতেই পারেন। হাসান সজীব, 71, রিও,
ব্রাজিল। বিশ্বকাপের উন্মাদনা আছে আর্জেন্টিনাতেও। জায়ান্ট স্ক্রিন থেকে টিভির পর্দা, দৈনন্দিন কাজ চলছে ঠিকই, তবে তার মধ্যেও বুকের ভেতরে হাড় হিম করা একটা দুরু দুরু ভাব। একটা দিন বাদেই স্পেনের বিপক্ষে গ্র্যান্ড ফাইনাল, ইতিহাসের বাধা পড়া থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে অনুভূতিটা ঠিক কেমন কেমন আছে আর্জেন্টিনা? রাজধানী বুয়েনোস এইরেস থেকে তারই খোঁজ খবর রাখছেন শেখ আশিক। যদি বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় আসেন, কি আনবেন না আনবেন সেটা নিয়ে আমার কোনো সাজেশন নেই। আমার সাজেশন থাকবে একটাই, এমন একটা লাল সবুজ পতাকা নিয়ে আসবেন এই আকাশি সাদা দেশটাতে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশি হিসেবে কতটা গর্ব এই দেশটাতে আছে, তারা কতটা সম্মান করে, এবং বাংলাদেশের মানুষ যে ওই আকাশি সাদা পতাকাটাকে যেমন ভালোবাসে, ঠিক একই সঙ্গে আর্জেন্টাইনরাও এই লাল সবুজকে বুক থেকে সম্মান করে, শ্রদ্ধা দেয় এবং ভালোবাসে। 2022 বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়ার কল্যাণে সাধারণ আর্জেন্টাইনরা বাংলাদেশ সম্পর্কে জানতে শুরু করে, আর 26-এ এসে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে তারা কোনো পার্থক্যই দেখে না। রাস্তাঘাট কিংবা পার্কের কর্নার, কারো কাছে একটা বাংলাদেশের পতাকা দেখলেই হলো, ছবি তুলতেই হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসীদের অনেক অবজ্ঞার হেয়ালি সহ্যের গল্প শোনা যায়, কিন্তু আর্জেন্টিনায় সবচেয়ে সম্মানের সাথে দিন যাপন করছে প্রবাসী বাংলাদেশিরাই। ব্যাপারটা দারুণ না? আগে আমাকে দেখলে বলতো তুমি কি ইন্ডিয়ান, আমি বলতাম না আমি বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গা? বাংলাদেশ হিসাবে এখন অনেক সম্মান বেশি। যখন দেখে আমার ফ্ল্যাগটা আমার হাতে, বাংলাদেশি পতাকাটা, তখন ওরা অনেক বেশি গর্ব করে। আর্জেন্টিনা এখন আমাদের বাংলাদেশিদের যেমন দ্বিতীয় কি বলে বাসস্থান হয়ে গেছে। খুবই আন্তরিক, মানে মনে হচ্ছে আমরা এখন আর্জেন্টিনায় থাকি, কিন্তু বাংলাদেশ আর আর্জেন্টিনা মনে হচ্ছে এখন একটাই দেশ। যদি আমি একটা কফি খেতে যাই, ওরা তারপর আমি বলি আমি হলো বাংলাদেশের, আমি বাংলাদেশের থেকে এখানে এসেছি, আমি এখানকার নাগরিক, কিন্তু আমার দেশের দেশ হলো বাংলাদেশের, তারা আমাকে আমার থেকে টাকা নিতে চায় না। আর্জেন্টিনা দেশটা চমৎকার, এখানে বাংলাদেশিরা দারুণভাবে বসবাস করে, তাদেরকে খুবই সম্মান করে আর্জেন্টাইনরা, এবং আর্জেন্টাইনদের লাইফস্টাইল খুব চমৎকার। মানে একেবারে ভোরবেলা ঘুম থেকে ওঠে, সকালে কাজে চলে যায় এবং সন্ধ্যার মধ্যে মোটামুটি দোকানপাট সব ক্লোজ হয়ে যায়। কিন্তু এইখানে একটা সমস্যা আমার কাছে মনে হয়েছে, টাকার মানটা অনেক কম। অর্থাৎ বাংলাদেশের 100 টাকা সমান আর্জেন্টাইন 1500 টাকার মতো আশপাশে। অর্থাৎ এই মুদ্রাস্ফীতি ছাড়া আর্জেন্টিনায় এখন পর্যন্ত আমি কোনো সমস্যা দেখিনি। এত চমৎকার দেশ, সবকিছু চমৎকার, মানুষগুলো খুবই ভালো, বাংলাদেশিদেরকে প্রচন্ড সম্মান করে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর্জেন্টিনা কিন্তু চমৎকার। এখানে একটু পরপরই পার্ক, এবং সেই পার্কে বিকালে মানুষজন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে এবং তারা বেশ এনজয় করে। এখানে আর্জেন্টাইনরা খুবই স্বাস্থ্য সচেতন, যে কারণে পার্ক, সুইমিং পুল সহ বিভিন্ন যে সকল প্রাকৃতিক জায়গা তৈরি করে রাখা হয়েছে, যেখানে শরীরচর্চা এবং একই সঙ্গে মনের যে তৃপ্তিটা সেটা মেটানো যায়। এই ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশে আসলেই মিস করি। এর পেছনে কারণ অবশ্য একটা আছে। আয়তনে প্রায় 19টা বাংলাদেশের সমান আর্জেন্টিনা, অথচ সেই আর্জেন্টিনার চেয়ে বাংলাদেশে প্রায় 4 গুণ মানুষ বেশি বসবাস করে। আমরা যারা আর্জেন্টিনাকে চিনি কেবলমাত্র ফুটবলের কারণে, সেই দিয়েগো মারাদোনা থেকে আজকের লিওনেল মেসি, মাঝে কেরেসপো, সোরিন, আয়ালা, সেভিওলা, অনেক তারকা গেছেন এসেছেন, কিন্তু আর্জেন্টিনা শুধুমাত্র ফুটবলের জন্য নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলি কিংবা মানুষের নিয়মতান্ত্রিকতা কিংবা একেবারে ভোরবেলা ঘুম থেকে ওঠা, বিভিন্ন বিষয় আসলে আমরা অনুকরণ করতে পারি। দিন শেষে একটা কথাই বলবো, আর্জেন্টাইনদের কাছ থেকে কিংবা আর্জেন্টিনা দেশটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক সৌন্দর্য উপভোগ করার ব্যাপার আছে। যাই হোক, আর্জেন্টিনার আরো অনেক বিষয় আমরা জানবো, জানার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। শেখ আশিক, 71, বুয়েনোস এইরেস, আর্জেন্টিনা। বাংলাদেশের আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে আর্চারি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 3 মাসের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক, বিশ্ব আর্চারি এশিয়ার সভাপতির দায়িত্বও পালন করেছেন চপল। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে 27টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যেখানে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর চপল জানিয়েছেন তার স্বপ্ন একদিন বাংলাদেশকে অলিম্পিকে পদক এনে দেয়া। জিম্বাবুয়ে থেকে খালি হাতে ফিরতে চায় না টাইগাররা। সেই লক্ষ্যেই 3 ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে তাওহিদ হৃদয়রা। বুলাওয়েতে রবিবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। প্রথম টি-20তে 32 রানে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। বুলাওয়েতে দ্বিতীয় টি-20তে 34 রানে যেতে বাংলাদেশ। শেষ ম্যাচে তাই বাঁচা মরার 2 দলের জন্যই। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে শেষ টি-20 থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট বেশ ভোগাচ্ছে। শেষ ম্যাচে 120 রানের ওপেনিং পার্টনার
পার্টনারশিপ হলেও দুশ্চিন্তা কাটছে না টিম ম্যানেজমেন্টের। সাইফ তামিমদের ব্যাট থেকে রান আসলেও খুব একটা সাবলীল ছিলেন না, বারবার ক্যাচ তুলেও রক্ষা পান তারা। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।